হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল নেয়ার হিড়িক, চলছে উদ্ধার কাজ। 14 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ, স্কেজুল বিপর্যয়ে ভোগান্তি। জ্বালানি তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, সিলেটে ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটে ভোগান্তি। দেশে মজুদ আছে 10 থেকে 11 দিনের, এপ্রিলেই আসবে আরও 3.5 লাখ মেট্রিক টন। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, তালিকায় ভারত, চীন সহ 60 দেশ। শুল্ক বাড়ানোর পাঁয়তারা, বলছেন রপ্তানিকারকরা। কৌশলগত সম্পর্ক রাখার পরামর্শ। খুলনায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম, বৈধ ব্যবসায়ীদের বঞ্চিত করার অভিযোগ। যাচাই করে এই তালিকা চূড়ান্তের দাবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সুরক্ষিত চীনের অর্থনীতি, বহুমুখী আমদানি উৎসের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুফল, এগিয়ে রেখেছে বৈদ্যুতিক গাড়ি তৈরির বিপ্লব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ আছে 10 থেকে 11 দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য মতে পরিশোধিত আর অপরিশোধিত মিলে চলতি মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন। আলোচনা চলছে আরও কিছু বিকল্প উৎসের সঙ্গে। সেই বিবেচনায় এপ্রিলে জ্বালানি সংকটের সংখ্যা দেখছে না সরকার, বরং মাসের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে জ্বালানি তেল। এই অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পাম্পে পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা, যাতে টান পড়ছে অনেকের জীবিকায়ও। আর এটি এখন নিত্যদিনের বাস্তবতা। আমরা যদি 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইয়ে তেল নিই, আচ্ছা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা ভাড়া মারতে পারি না। ভাড়া মারে 2,500 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তেলের সংকটের জন্য প্রচুর পরিমাণে বিভ্রান্ত একটা পরিস্থিতি থাকতে হয়, সেটা আমি আমার অফিসকে সময় দিতে পারতেছি না, আমি আমার পার্টিদেরকে সময় দিতে পারতেছি না। আমার 5 লিটার আনার জন্য আমার ঘুরতে হইতেছে সারা পাম্পে পাম্পে বিভিন্ন জায়গায়। তেলটা আমার অপচয় হইতেছে না, আমারও লস হইতেছে, সরকারের লস হইতেছে। ফিলিং স্টেশনের এই করুণ চিত্র সামনে আনছে জ্বালানি তেলের মজুদ প্রসঙ্গ। মার্চ মাস শেষে তেলের মজুদ পর্যালোচনায় দেখা যাচ্ছে ডিজেল আছে 10 থেকে 11 দিন চলার মতো, অকটেন 6 থেকে 7 দিন, আর মজুদ থাকা পেট্রোলে চলবে 8 থেকে 9 দিন। তবে তার মানে এই নয় যে দিন 10 পর তেল শূন্য হয়ে যাবে দেশ। জ্বালানি বিভাগের তথ্য মতে সরবরাহ পাইপলাইনে আছে বেশ কিছু চালান। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কাজাখস্তান থেকে 1 লাখ টন ডিজেল আমদানির। চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ও ভারত থেকে আসবে 40,000 মেট্রিক টন ডিজেল। এর বাইরে মধ্য এপ্রিলে আসার কথা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আলোচনা চলছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির বিষয়ে। ক্রুড অয়েলের 3টা শিপ আমাদের মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লোডেড আছে, কিন্তু হরমুজ প্রণালীর গ্রিন সিগন্যালটা আমরা পেলে সেগুলো আনতে পারবো। সেজন্য আমাদের সকল বিকল্পগুলো আমরা ওপেন রেখেছি। নিকট ভবিষ্যতে অর্থাৎ এপ্রিল মাসের বিষয়টা আশ্বস্ত করতে চাই যে আমরা এপ্রিল মাসে কোনো আমাদের অসুবিধা হবে না। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 টন সরবরাহের পাশাপাশি আমদানি করা হবে 50,000 মেট্রিক টন অকটেন। আর এই 80,000 টন দিয়ে 2 মাসের অকটেন চাহিদা মেটানো সম্ভব। পর্যাপ্ত র ম্যাটেরিয়াল আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট যেগুলো আছে তাদের কাছে আছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে আগামী 2 মাসের সাপ্লাই দিতে অকটেন পেট্রোলে কোনো সমস্যা নেই। তবে সরকার আমদানির বিষয়ে আশ্বস্ত করলেও অস্থিরতা কাটেনি। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদি জনগণ সত্যি সত্যি হোর্ডিং করে থাকে, সত্যি সত্যি প্যানিক বাই, কেন সরকার তাদেরকে কনভিন্স করতে পারছে না? এই ব্যাপারে সরকারের একটু ভালো করে দেখা উচিত। এমপিদের মাধ্যমে, আমাদের প্রাইম মিনিস্টারের মাধ্যমে জনগণকে বোঝানো উচিত যে আমাদের পেট্রোল আর অকটেনের ব্যাপারে সমস্যা নেই। সংকটে আগাম সতর্কতা হিসেবে জ্বালানির ব্যবহার ও চাহিদা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতিতে যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14 ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার হবিগঞ্জের লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন।
সিলেটের সঙ্গে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ। সকাল থেকে উদ্ধার কাজে তৎপর বিজিবি, সেনাবাহিনী ও রেল কর্তৃপক্ষ। বুধবার রাতে মাধবপুরের মূলতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেনের 6টি ওয়াগন। এখন পর্যন্ত একটি ওয়াগনও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর তেলবাহী ট্রেন থেকে ডিজেল নিতে স্থানীয়দের হিড়িক পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। রেললাইন স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে বলে জানান রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে দেখা দিয়েছে স্কেডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে রেল স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক, যাচ্ছি তার কাছে। 14 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু সিলেটের সাথে সারা দেশের যে রেল যোগাযোগ যে ব্যবস্থাটি সেই ব্যবস্থাটা কিন্তু এখনও সচল হয়নি। আমরা লক্ষ্য করছিলাম এখানে সকাল থেকেই যারা সিলেট থেকে দূর দূরান্তে যারা ট্রেনে করে ছেড়ে যাবেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন পরপর অনেকগুলো শিডিউল বিপর্যয় হয়েছে, যেহেতু মনতলায় যে তেলের ওয়াগন যেটি রয়েছিল সেটি বিপর্যয়ের কারণে এবং লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। এখানকার যে স্টেশন ম্যানেজার রয়েছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার জন্য। তবে এখানকার সকালের যে 6টার যে ট্রেনটি ছিল, 6টা 15-এর দিকে যে ট্রেনটি ছিল সেই কানলি ট্রেনটি কিন্তু প্রায় 8টা 45-এর দিকে ছেড়ে গিয়েছে আমরা জানতে পেরেছি এখান থেকে, এবং সেটি এখনও কিন্তু মাঝামাঝি অবস্থায় রয়েছে। এবং এর পরবর্তীতে যে ট্রেনটি রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে, যে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা 10টার দিকে, সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি এবং বর্তমানে এখনও সেই ট্রেনটি কিন্তু স্টেশনে দাঁড়ানো অবস্থায় রয়েছে। এবং এখানকার যারা যাত্রী আছে তারা কিন্তু আসলে বেশ একটা ভোগান্তিতে পড়েছে। যেমনটি তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে তারা স্টেশন ম্যানেজারের সাথে আলাপ আলোচনা করছেন, তবুও এখান থেকে তারা আশ্বস্ত হচ্ছেন যে আসলে যেহেতু একটু বিলম্ব হয়েছে তো সেই ক্ষেত্রে হয়তোবা বগিগুলো উদ্ধার হওয়ার পরবর্তীতেই কিন্তু আবার পুনরায় আবার এই জিনিসগুলো আবার চালু হতে পারে সিলেট থেকে। তো বিশেষ করে যেহেতু সিলেট থেকে আরও যে বাকি যে ট্রেনগুলো আছে, আরও 2টি ট্রেন যেগুলো সিলেট থেকে চিটাগং এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তো সেইগুলো কিন্তু এখন অবধি পর্যন্ত ছেড়ে যাবে না। তো বিশেষ করে একটি ট্রেন সিলেট থেকে ছেড়ে গিয়েছে, পরবর্তী যে আরও 2টো ট্রেন রয়েছে সেই 2টো ট্রেনের শিডিউল কিন্তু বিপর্যয় হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে শিডিউল বিপর্যয়ের একদম সর্বশেষ খবরাখবর। সিলেট রেল স্টেশন থেকে সহকর্মী অপু বণিক আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আজও রাজধানীর পাম্পে লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহনের চালকরা। অন্যদিকে জরিমানা আদায়, ট্যাগ অফিসার নিয়োগ সহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ফিলিং স্টেশন মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। অন্যান্য দিনের মতন আজকেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেয়ার জন্য যানবাহন চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বিশেষ করে যারা আসলে মাইক্রোবাস চালান, যারা প্রাইভেট কার চালান, তাদের অপেক্ষার সারিটা কিন্তু দীর্ঘ, কেননা তারা আসলে 10 লিটার করে তেল পান এবং সেই তেল দিতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোতে আসলে কিছু সময় চলে যায়, সে কারণে তাদের অপেক্ষার সময়টাও দীর্ঘ। আমরা যেটি দেখছি এই যে পরিবাগের যে পাম্পটিতে এখন আমরা আছি, এখানে যারা আসলে প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের জ্বালানি নিচ্ছেন তারা বলছেন আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন। একই রকমভাবে অপেক্ষা করতে হচ্ছে, তবে সময়টা কিছুটা কম, সেটিও আসলে উল্লেখ করার মতন। ভোগান্তির অনেক বেশি কিন্তু পোহাচ্ছেন এই বাইক চালকরাও। আমরা তাদের সাথে কথা বলেছি, অনেকেই 40, 45 কিংবা 50 মিনিট পরে আসলে তেল সংগ্রহ করতে পারছেন এবং এই পাম্পটি থেকে তারা আসলে সিলিং পদ্ধতিতে তেল পাচ্ছেন। 5 লিটার তেল পাচ্ছেন আসলে যারা যানবাহন মোটরসাইকেল চালাচ্ছেন তারা। মোটরসাইকেল চালকরা যেখানে 5
লিটার পাচ্ছেন, সেখানে প্রাইভেট কারের চালকরা নিতে পারছেন আসলে 10 লিটার। এইভাবে আসলে এখানে তারা আসলে যানবাহনে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা নিশ্চয়ই দর্শক আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যে লম্বা সারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবাগের যে পাম্পটি আছে সেখান থেকে এই সারিটি কিন্তু চলে গেছে একেবারেই পিজি হসপিটাল পার হয়ে কাঁটাবনের কাছাকাছি। এবং এই যে অপেক্ষা সেটি আসলে এখানকার যারা চালক আছেন তারা আমাদেরকে বলছেন এটি তাদেরকে বেশ ভোগান্তিতে ফেলছে। বিশেষ করে যারা আসলে বাইক রাইড শেয়ার করেন তারা কিন্তু বলছেন যে এই যে অপেক্ষা তাদের জন্য মরার উপর খাড়ার ঘা, কেননা একেতেও রোদে দাঁড়িয়ে কষ্ট করছেন, পাশাপাশি তাদের আয়ের পথ অনেকটাই কমে যাচ্ছে। তো এই ছিল রাজধানীর অবস্থা। রাজধানীর বাইরেও একই রকম ভোগান্তিতে পড়ছেন আসলে যানবাহন চালকরা। আমরা একটু যাবো সিলেটে, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত। সিলেটের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে, সময় বাড়ার সাথে সাথে ভোগান্তি পাচ্ছে। প্রায় 12 ঘন্টা হতে চলেছে অনির্দিষ্টকালের ধর্মঘটের। পাম্প মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। তারা বিভিন্ন অভিযোগ এনেছে যে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে অযৌক্তিক বিভিন্ন ধরনের অযৌক্তিক জরিমানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হয়রানিমূলক অভিযোগ এনে কিন্তু পাম্প মালিকরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে। গতকাল রাত 11:30টায় এই অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দিয়েছে, এখন পর্যন্ত চলছে। আমরা যে পাম্পে রয়েছি সেটি হচ্ছে বেঙ্গল গ্যাসোলিন অ্যান্ড সার্ভিসিং, এটি উপসর পয়েন্টের পাশে এই পাম্পটি। এই পাম্পে কিন্তু আমরা দেখেছি একেবারে সকাল 6টা থেকে এখানে অনেক গাড়ি চালকরা এখানে আছেন, অনেক যাত্রীরা এখানে আছেন। তারা বলছেন সকাল 6টা থেকে তারা এখানে লাইন ধরে আছে এবং গাড়ির আমরা দীর্ঘ লাইন দেখেছি, তারা অপেক্ষা করছেন। এবং তারা অনেক চালকরাই বলছেন তারা জানেন না কেন ধর্মঘট আসলে কেন হচ্ছে, এবং তারা তেল পাচ্ছে না বলে বিভিন্ন জায়গা তারা যেতে পারছে না। অনেকে যাত্রী নিয়ে আসলে বিপদে পড়েছে। এবং যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসী যাত্রীরাও এই সমস্যা ফেস করছে। আমরা দেখেছি এয়ারপোর্টে যাত্রীরা এসে অপেক্ষা করছেন, গাড়ি দিয়ে তারা বাড়ি যাবেন, গাড়ি যেতে পারছে না যেহেতু গাড়িতে গ্যাস নেই, তেল নেই। এবং এখানে আমরা দেখেছি এখানে বেশ কিছুক্ষণ আগে এখানে যারা গাড়ি চালক ছিল, যারা যাত্রী ছিল, এখানে একটু হুলস্থুল কাণ্ডই বলা যায় বেঁধেছিল। এবং তারা খুব প্রকাশ করছিল যে আসলে কেন ধর্মঘট পালন করা হচ্ছে এবং কেন তাদেরকে তেল গ্যাস দেওয়া হচ্ছে না, এটার জন্য তারা খুব প্রকাশ করেছে। এবং তারপরে আমরা দেখেছি এখানে কোতোয়ালি থানার যিনি ওসি মাইনুল জাকির, তিনি এখানে এসেছেন এবং তিনি এখানে আসলে পরিস্থিতি অনেকটা শান্ত করেছেন। এছাড়াও পুলিশ সদস্যরা এখানে আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণের মধ্যেই পাম্প মালিক যারা আছেন তারা একত্রিত হচ্ছে। পাম্প মালিকেরা কিছুক্ষণের মধ্যেই তারা আন্তঃবৈঠকে বসবেন, সেখানে তারা একে অন্যের সাথে কথা বলে একটি সিদ্ধান্তে আসতে পারে। এবং তারপরে হচ্ছে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন। তারপরে হয়তো একটা স্বস্তির খবর আসতে পারে, এই অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হবে কি হবে না সেটি বৈঠকের পর জানা যাবে। ছিল আমার কাছে সিলেটে অনির্দিষ্টকালে যে ধর্মঘট পালন করছে পাম্প মালিকরা, সব শেষ। সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, এবং এর আগে জ্বালানি সংকট নিয়ে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। এবার বন্দর বাণিজ্যের খবর। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড কেনা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে লোহিত সাগর থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। আর এর থেকে অন্তত 52,000 মেট্রিক টন ডিজেল সহ বিপুল পরিমাণ অন্যান্য জ্বালানির সংস্থান হবে। শাখাত চুপের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল
অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। 2 লাখ টন যে টাইম মতো আসবে সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাশিয়ার কাছ থেকে পরিশোধিত ডিজেল সহ জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ। সংকটকালে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় খলিলুর রহমান বলেন, এর আগে রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ, কারণ সে সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাঙ্কারের গন্তব্য বাংলাদেশ ছিল না। এদিকে ওয়াশিংটন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এবারে জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির লেনদেনের খবরাখবর। বিস্তারিত জানবো আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে। আমরা দেখেছি আজকে শেষ কর্মদিবস, এই শেষ কর্মদিবসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স ইন্ডেক্স বা প্রধান ইন্ডেক্স সেটি আসলে 5268 সেটির অবস্থান এবং সেটি নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি, এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্স যেটি রয়েছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী 1059 আমরা দেখতে পেয়েছি, এবং ডিএসসি S30 ইন্ডেক্স সেটি 1994, এবং টোটাল আমরা যেটি দেখতে পেয়েছি যে শেয়ার বেচা বিক্রি হয়েছে 68,720টি এবং টোটাল ভলিউম ছিল, এবং আমরা দেখেছি যে টাকার অঙ্কে যদি আমরা সেটি দেখি তাহলে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে 158টির এবং শেয়ারের দাম কমেছে 148টির এবং শেয়ার অপরিবর্তিত রয়েছে 80টির। আমরা গতকালকের যে ডিএসসির ইন্ডেক্সে যেটি ছিল আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রধান ইন্ডেক্স ডিএসসি এক্স ইন্ডেক্স সেটি আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শেষ হয়েছে। আজকে আমরা কিন্তু দেখেছি ডিএসসি এক্স বা প্রধান যে ইন্ডেক্স রয়েছে সেটি আসলে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে শেষ কার্যদিবসে, এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্সও আজকেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে এবং গতকালও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ছিল, এবং ডিএসসি 30 ইন্ডেক্স সেটি আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে, গতকালকে ছিল এবং আজকে নিম্নমুখী প্রবণতার মধ্যেই আমরা দেখতে পেয়েছি। শেষ কার্যদিবসে ডিএসসির ইন্ডেক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এই পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। আগের সব রেকর্ড ভেঙে মার্চে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ সালনাগাদ তথ্য অনুযায়ী গেল মাসে 375 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, আর চলতি অর্থ বছরের এখন পর্যন্ত মোট 26.2 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বিগত 6 অর্থ বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। এর আগে গত অর্থ বছরের প্রথমবারের মতো প্রবাসী আয় ছাড়াই 30 বিলিয়ন ডলার। এর আগে সর্বোচ্চ 24.77 বিলিয়ন ডলার আয় ছিল 2020 থেকে 2021 অর্থ বছরে। রাজধানীর শিশু হাসপাতালে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। সরাসরি যাব সেখানে। আমরা এটাকে 18 ঘন্টার ভিতরে একটা সংযুক্তির মাধ্যমে ডাক্তার নার্স দিয়ে সবকিছু ঠিকঠাক করে আমরা ওই আইসিইউটা চালু করতে, যে কারণে আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের এরপরে আর কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। দেখেন আল্লাহ বিপদে আল্লাহ কিন্তু হেল্প করে, আল্লাহর হাত এমন ভাবে প্রসারিত, আমাদের শুধু টানতে হয় ডাক্তার, তাহলে আমাদের সমাধান। আপনাদের যে পেশাটা এটাতে যদি অবহেলা থাকে, it will be against the medical ethics. আপনারা যদি একবার চোখ খুলে রাতে অন্ধকার ঘরে বুকটা উপরে দিয়ে আকাশের দিকে নিজেকে আকাশে উঠতেছেন ভাবেন, আরেকবার ভাবেন যে আপনারা খারাপ। আমার মনে হয় কোনো ডাক্তার তাহলে কাজে অবহেলা করেও না, কিন্তু
আমি শুধু রিমাইন্ড করতেছি, আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যে ধর্মেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের কাছে। ডাক্তার যা বলে একটা রোগীকে, রোগীর সেই কাজটাই কিন্তু করে, এখানে আর কারো দ্বিতীয় কোনো কথা শোনে। আপনাদের দেশটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হ্যাপি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহী। ভাইরাস আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি, আলহামদুলিল্লাহ। মানুষের কথা বলে দেশে তো মানুষ আছে সহযোগিতা করে, ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, তার ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গেছে এই করোনাতে, রোগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। এই করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস। আমরা সরাসরি ছিলাম ঢাকা শিশু হাসপাতালে, সেখানে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। খতিয়ে দেখা হবে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কিনা। একই তালিকায় আছে ভারত, চীন, ভিয়েতনাম সহ 7টি দেশের নাম। কমপ্লায়েন্স মেনে চলায় শঙ্কা না দেখলেও একে শুল্ক বাড়ানোর নতুন পাঁয়তারা বলছেন রপ্তানিকারকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এস আরিফিনের রিপোর্ট। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. পাল্টা শুল্ক নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার নতুন কৌশল। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ 7টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তদন্ত তালিকায় থাকা কোনো দেশ বাণিজ্যে অন্যায্য করলে সেই দেশের আমদানি পণ্যের উপর আরোপ করা হবে শুল্ক। যুক্তরাষ্ট্র মনে করে চীন সহ বেশ কিছু দেশ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন এবং সক্ষমতায় এগিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে মার্কিনিরা। তাই বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিনিয়োগ, ভর্তুকি, শ্রমিকের ন্যায্য মজুরি সহ 7টি মানদণ্ডে করা হবে তদন্ত। যদিও সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলায় যুক্তরাষ্ট্রের তদন্তে ভয়ের কারণ দেখছেন না রপ্তানিকারকরা। পোশাকের এমন কোনো উৎপাদন হয় না যেটা তাদের দেশের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ তারা পোশাক তৈরি করে না। আরটা আছে ধরেন আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ফেক গুডস এখানে তৈরি হয়। আমরা ফেক গুডস তৈরি করি না। শ্রম আইনের যতগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এগুলো মোটামুটি অ্যাড্রেস করা আছে। এই ইনভেস্টিগেশনে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাট প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ভালো সিচুয়েশন হবে যে ট্রেড ডেফিসিট কমানো। আমরাও তাদের ক্রেতা হওয়ার চেষ্টা করি। আমরা চাইলে কটন ইম্পোর্ট করতে পারি, আমরা হুইট, আমরা LNG বা কর্ন, মেটাল স্ক্র্যাপ। ট্রেড ব্যালেন্সটা হয়ে গেলে কিন্তু আমরাও তখন এত চাপ ফিল করব না। এ অবস্থায় দেশের শিল্প খাতে আন্তর্জাতিক শ্রমবিধান অনুসরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া একক বড় বাজার যুক্তরাষ্ট্রে যেন রপ্তানি বাধাগ্রস্ত না হয় তা মাথায় রেখেই বাংলাদেশকে কৌশলগত দেন দরবারের পরামর্শও তাদের। আমরা সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা সব কিছু করি। এই ধরনের তদন্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।
তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে ইউএসটিআর। প্রতিটি দেশকে 15 এপ্রিলের মধ্যে দিতে হবে লিখিত জবাব, যার শুনানি হবে 28 এপ্রিল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গতি ফিরছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 8 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের 30.31%, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। তবে মোট অর্থ ব্যয়ে গেল অর্থবছরের তুলনায় এখনও পিছিয়ে চলতি অর্থবছর। 2,08,935 কোটি 53 লাখ টাকা বরাদ্দ হাতে নেয়া চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে ব্যয় হয়েছে 63,327 কোটি 53 লাখ টাকা, অর্থাৎ মোট বরাদ্দের 30.31%। শতাংশের হিসাবে গেল অর্থ বছর এ সময়ে ব্যয়ের পরিমাণ ছিল 29.87%। হিসাব বলছে 7 মাস পর চলতি অর্থ বছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি ছাড়িয়ে গেল বছরের অগ্রগতিকে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। তবে টাকার অঙ্কে গেল অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে 4,225 কোটি 68 লাখ টাকা ব্যয় কম হয়েছে। এদিকে অর্থ বছরের 8 মাস পার হলেও বরাদ্দের 10% খরচ করতে পারেনি 5টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে সংসদ বিষয়ক সচিবালয়ের প্রকল্প বাস্তবায়নের হার 0। এছাড়া রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে পাওয়া যাচ্ছে না এলপিজি গ্যাস। হঠাৎ করেই বিক্রি বন্ধ করেছে ফিলিং স্টেশনগুলো। বিস্তারিত জানবো, সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, ওখানকার কি অবস্থা? রাজশাহীতে এলপিজি যে অটো গ্যাস এবং যেটি দিয়ে কার, প্রাইভেট কার, বিভিন্ন যানবাহন চলে, সেটি আসলে পাওয়া যাচ্ছে না। এবং গত দুদিন ধরেই যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে কোনো ধরনের গ্যাস সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে যে গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেই গ্যাসেরও আসলে দাম বেড়েছে এবং সেটি 1500 টাকা থেকে 1 লাফে বেড়ে সেটি 2000 টাকা বিক্রি হচ্ছে। এখানে যারা এই এলপিজি গ্যাসগুলো সরবরাহ করেন তারা যেটি বলছেন যে তাদের সরবরাহ নেই, যার ফলে তারা আসলে দিতে পারছেন না। এবং আমরা দেখেছি সকাল থেকে এই যে এলপিজি গ্যাসের পাম্পগুলো রয়েছে সেখানে শত শত গাড়ি এসে ঘুরে গেছেন এবং তারা বিপাকে পড়েছেন। তারা যেটি বলছেন, এমনিতেই জ্বালানি তেলের সংকট, তার উপরে এলপিজি গ্যাসের সংকট আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি রাজশাহী জেলায় যতগুলো এই এলপিজি অটো গ্যাস পাম্প রয়েছে পুরোটাই বন্ধ। এবং মালিকপক্ষ বলছে যে সরবরাহ না করার কারণেই তারা আসলে দিতে পারছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা আসলে এই যে এই অটো গ্যাস সেটি এবং যে জ্বালানি সিলিন্ডারে গ্যাস বিক্রি হয় সেটির দাম নির্ধারণ করবেন। সে কারণেই মূলত একটি সিন্ডিকেট এই গ্যাস সরবরাহ করছেন এবং সিলিন্ডারের আসলে দাম বাড়িয়ে দিয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা। মানিকগঞ্জে ভরা মৌসুমে পেঁয়াজের বাজারে ধস, পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই কাঙ্ক্ষিত দাম। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বরঙ্গাইলের পেঁয়াজের হাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, যাবো তার কাছে। এই যে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের অর্ধেক উৎপাদন খরচই তুলতে পারছে না আসলে কৃষক। এই যে ব্যবসাটা গরমে কৃষক দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছে, তারা আসলে পাইকার কম থাকায় তারা বিক্রি করতে পারছে না। আমরা দেখছি সকাল থেকেই, অর্থাৎ ভোর সকাল 7টা থেকে মহাসড়ক হয়ে ছোট ছোট রিক্সা ভ্যানে কৃষকরা হাটে তুলছে পেঁয়াজ। হাটে হালি পেঁয়াজের ভরা মৌসুমটা, হালি পেঁয়াজ, কাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হালি পেঁয়াজের মৌসুমটা চলছে। এতেই কিন্তু ধস পেঁয়াজের বাজারে। সপ্তাহ ব্যবধানে প্রতি মনে হালি পেঁয়াজের মন প্রতি 200 টাকা কমে সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে 800 থেকে 850 টাকার মধ্যে। 850 থেকে 900 টাকার প্রতি মন পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ এই মুহূর্তে বেচা কেনা হচ্ছে 300 টাকা দরপতনে 500 থেকে 600 টাকার মধ্যে। এতে
ভোক্তাদের সুবিধা হলেও মন প্রতি 600 থেকে 700 টাকা উৎপাদন খরচে হারাচ্ছেন কৃষকরা। এমনটা অবস্থা আগামীতে পেঁয়াজের চাষাবাদে বিরূপ প্রতিক্রিয়ার মনোভাব ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও কিন্তু মরার উপর খাড়ার ঘা রয়েছে এই বাজারটিতে। ব্যবসায়ীদের কারসাজিতে নাকাল কৃষকরা। সরকারিভাবে প্রতি মন পেঁয়াজ 40 কেজিতে হলেও এখানে 41 থেকে 42 কেজিতে মন দিতে হচ্ছে পেঁয়াজের। এতে কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন দুইভাবে। সব কিছু মিলিয়ে এইটা মানিকগঞ্জের শিবলয় উপজেলার এইটা হাটটি কিন্তু 10 থেকে 14,000 মণ পেঁয়াজ এখানে বেচাকেনা হয় প্রতি বৃহস্পতিবার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবলয়ের এই বরঙ্গাল হাট থেকে এই লোকসানের মুখে পড়া কৃষকদের সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ আলী। খুলনার ডুমুরিয়া উপজেলায় টিসিবির ডিলার নিয়োগে 11 জনের মধ্যে অন্তত 5 জনের কাগজপত্রে অনিয়ম দেখা গেছে। সম্প্রতি সময় সংবাদের অনুসন্ধানে অনিয়মের এই চিত্র উঠে এসেছে। যদিও টিসিবি বলছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদন্ত শেষেই চূড়ান্ত হয় তালিকা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নেয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। কারো স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা নেই, কেউ আবার রয়েছেন অন্য পেশায়। তথ্যেও ভুল দিয়েছেন কেউ। এভাবেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন অনেকে। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলা ঘুরে এমন অনিয়মের চিত্র দেখা গেছে অন্তত 5টি ইউনিয়নে। সাহস ইউনিয়ন পরিষদ। অভিযোগ উঠেছে এ কার্যালয়ের নিকটে একটি বন্ধ দোকান নিজের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদুল ইসলাম সেলিম। ইউনিয়ন পরিষদ থেকে ভুল তথ্যে ট্রেড লাইসেন্সও নিয়েছিলেন তিনি। শহীদুল ইসলাম এখানকার বাসিন্দা নয়, এখানে ট্রেড লাইসেন্স পাওয়ারও যোগ্যতা রাখে না। এদিকে মাগুরঘোনা ইউনিয়ন পরিষদে নজরুল স্টোর নামে একটি মুদি দোকানের বিপরীতে SM নজরুল ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। তবে তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক। নির্ধারিত ঠিকানায় নেই মুদি দোকানও। ওই জায়গায় ছিল এই দোকান। টিসিবি বলছে স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পরেই চূড়ান্ত হয়েছে তালিকা। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কারো দোকান নাই এরকম লোককে সুপারিশ করা হয়েছে, সেগুলো আমরা চুক্তি সম্পাদন করছি না। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করবে না অথবা কোনো ধরনের, আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে আমরা এই বিষয়টি আবার পুনঃ তদন্ত করে দেখব। টিসিবির সবশেষ নিয়োগে খুলনার বিভিন্ন এলাকায় 33 জন ডিলার হিসেবে মনোনীত হন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সারা দেশের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে এবছর আরও 40,000 বই দিয়েছে বিকাশ। আলোকিত মানুষ গড়ার ধারাবাহিকতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের কাছ থেকে বই হস্তান্তর করা হয়। এই বই হস্তান্তর করা হয় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, বিকাশের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড অব EVP হুমায়ুন কবির সহ অনেকে। এর আগেও 12 বছরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে 3,67,520টি বই দিয়েছে বিকাশ। এবার মুক্ত বাণিজ্যের খবর। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের পর বৈশ্বিক অস্থিরতায় বাড়ছে মার্কিন ডলারের মান। এতে পড়ে গেছে ইউরো ও স্টার্লিং এর দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে ভাষণের পর সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বিনিয়োগকারীদের এমন শঙ্কায় ফের বাড়ছে ডলারের মান। বৃহস্পতিবার সকালে ডলার সূচক 0.3% বেড়ে দাঁড়িয়েছে 99.861 পয়েন্টে। তবে ডলারের বিপরীতে ইউরোর মান প্রায় 0.3% কমে দাঁড়ায় $1.15 আর প্রতি স্টার্লিংয়ের দর নামে $1.32। একই সঙ্গে জাপানি ইয়েনের দাম কমে প্রতি ডলারের মূল্যে মিলছে 159.24 ইয়েন। মার্চে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান প্রায় 4.24% কমে যায়। বর্তমানে প্রতি ডলার সমান 93 রুপি। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রতি ডলার সমান 122 টাকা 75 পয়সায় স্থির রয়েছে বাংলাদেশি মুদ্রা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
মধ্যপ্রাচ্য সংঘাতে যখন জ্বালানি তেলের সংকট সহ নানা শঙ্কায় ভুগছে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি, তখন বেশ সুরক্ষিত রয়েছে চীন। বলা হচ্ছে দরকারি পণ্য আমদানিতে বেইজিংয়ের বহুমুখী উৎসের সুফল পাচ্ছে দেশটি। পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার ৮০%ই সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত ৮টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির ২০% বেশি তেল আসে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ, যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেইজিং প্রকাশ করে না। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে বেইজিং বর্তমানে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে, যা দেশটিকে বৈশ্বিক সংকটের মধ্যেও সুরক্ষিত রেখেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধ শেষের সুনির্দিষ্ট সময়সীমা না জানিয়ে ট্রাম্পের দেয়া ভাষণের পর বৃহস্পতিবার সকালে এক লাফে দাম ৫%-এরও বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ৬.৩% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $১০৭.৪৯, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৫.৩% বেড়ে ব্যারেল প্রতি ঠেকেছে $১০৫.৪০। হামলা অব্যাহত রাখার মন্তব্যে বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী ব্যাঘাত হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন, সিলেটে ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটে ভোগান্তি। দেশে মজুদ আছে 10 থেকে 12 দিনের, এপ্রিলেই আসবে আরও 3.5 লাখ মেট্রিক টন। হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল নেয়ার হিড়িক, 14 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ, স্কেজুল বিপর্যয়ে ভোগান্তি। এবং ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, তালিকায় ভারত, চীন সহ 60 দেশ। শুল্ক বাড়ানোর পাঁয়তারা, বলছেন রপ্তানিকারকরা, কৌশলগত সম্পর্ক রাখার পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।